জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু 2025 ফলাফলের পরেই আমরা দেখতে পেয়েছি যে যারা প্রতিনিধি হয়েছেন তারা তাদের যে দায়িত্ব সে দায়িত্ব ইতিমধ্যে বুঝে নিয়েছেন। দর্শক, দায়িত্ব পাওয়ার পরে তারা কি ভাবছেন এবং নির্বাচনী অভিজ্ঞতা কেমন ছিল, তাদের পরিকল্পনা কি, সে বিষয়ে আমরা কথা বলব। আমাদের সাথে এখন যুক্ত আছেন নাট্য সম্পাদক রুহুল ইসলাম। রুহুল ইসলাম, আপনাকে মিরর নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমরা তো জানি যে আপনি ছাত্র শিবির যে সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট সেখান থেকে প্রার্থী হয়েছিলেন এবং আপনি বিজয় লাভ করেছেন। আসলে ছাত্র শিবিরের প্যানেলে যুক্ত হলেন, এখানে চ্যালেঞ্জটা কী ছিল? প্রথমে যদি বলি এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে, তাহলে বলবো যে সবার কঠোর কথা শোনা লাগবে, সবাই মেনে নিতে পারবে না, সেগুলো আমি মাথায় নিয়েই সিদ্ধান্তটা নিয়েছি। কারণ ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করব, এইখানে প্রথমেই আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে পরামর্শ করেছিলাম। তারা প্রথমে বলছে যে এটা পরবর্তীতে ইন ফিউচারে কোনো প্রবলেম আসবে কি না, সবাই তো শিবির ট্যাগিং দিবে, বলবে শিবির করো তুমি, তাদের সাথে প্যানেলে জোটবদ্ধ হচ্ছ। তো সব মিলিয়ে এই কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো নিতে হবে, তা মাথায় রেখেই এই সংখ্যাগুলো মাথায় রেখেই আসলে জোটবদ্ধ হওয়া। শিবির ট্যাগিং পেলে একটা আশঙ্কার জায়গা করে, আশঙ্কাটা কি নিয়ে আসলে? আশঙ্কাটা হচ্ছে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 15 বছর বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, জামাত ইসলামী এবং আরও অনেক ইসলামিক দলগুলো যাদের উপরে আসলে তাদেরকে নেগেটিভভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে, তাদেরকে এমনভাবে মানুষের সামনে হাইলাইট করা হয়েছে যেন তারা খুবই বাজে একটা মানুষ, তারা মানুষের সাথে এই করে ওই করে যুদ্ধাপরাধী থেকে শুরু করে পরবর্তীতে দেখা যায় যারা, যেমন শিবির নিয়ে একটা কমন থ্রেট হচ্ছে যে তারা রক কাটে, এমন বহু কিছু হাইলাইট করানোর চেষ্টা করা হয়েছে, আসলে যার সিংহভাগই মিথ্যা। তো সেই জায়গা থেকে তারপরে হচ্ছে গিয়ে শিবির উগ্রবাদী সংগঠন, অনেকের মাথায় এটা সেট করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে মানুষ এটাকে ওইভাবে ট্যাগিং করে। এটি তো আসলে ফ্যাসিস্ট যিনি ছিলেন তার একটা ট্যাগ দেয়, সেক্ষেত্রে আসলে ছাত্র শিবির সেই অর্থে তো নেতিবাচক, আপনি যেটি বলছিলেন এটি তো আসলে সেই অর্থে যাচ্ছে না। তারপরও কেন ছাত্র শিবির ট্যাগিং মানুষ খেতে চায় না? সেটা হচ্ছে একটা দীর্ঘদিনের পরিক্রমায় চলে আসা একটা ঘটনা বা কাহিনী। তো সেই জায়গাটা মানুষের সাবকনশিয়াস মাইন্ড এবং মানুষের যে মেইন মাইন্ড, দুইটা মানুষের মাইন্ড থাকে। তো এই জায়গা থেকে যে দীর্ঘদিন থেকে মানুষ এটা দেখে আসছে, শুনে আসছে, তো সেই জায়গাটা যথারীতি স্বাভাবিক হওয়া, এটা একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে সেটা হচ্ছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করি যে মানুষের ভেতরে যেই নেগেটিভিটিটা ছিল বা শিবির বললে একটু ব্যাকফুটে দেওয়ার চেষ্টা করতো, সেটা এখন কিন্তু ক্রমে দূরীভূত হচ্ছে এবং মানুষ এটা আরো কয়েকদিন পর মানুষ এটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। নাটক নিয়ে আপনার কি প্ল্যান রয়েছে যদি বলি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক নিয়ে আমার বেশ কয়েকটা প্ল্যান রয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমাদের প্রথমে হল ভিত্তিক নাট্যোৎসব হবে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। আমাদের 21টা হল আছে, সেইখান থেকে আমরা টপ 10 অথবা টপ 12 এরকম দলটাকে আমরা বেছে সেন্ট্রালে নিয়ে আসবো। ওইটাকে আমরা অন্য কোনো নাম দিতে পারি, জাহাঙ্গীরনগর নাট্যোৎসব, জাকসু নাট্যোৎসব বা সেলিম আল দিন, কোনো একটা নামে নামকরণ করব। তারপরে ওইখান থেকে টপ 10 যে 10টা টিম আসবে 21টা হল থেকে, তাদের নিয়ে আবার এই সেন্ট্রালি নাট্যোৎসবটা হবে। ওইখানে 10টা টিম থেকে 5টা বা 7টা নাটক করতে পারি। সেইখান থেকে আবার যারা রানার্স আপ হবে এবং যারা চ্যাম্পিয়ন হবে, সেই 2টা দল নিয়ে আমি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক নাট্যোৎসব বা নাট্য ইভেন্টে মুভ করব। এই হচ্ছে আমার নাটক নিয়ে প্ল্যান। এর বাহিরে আরও অনেক প্ল্যান আছে, যেমন আমি একটা ত্রৈমাসিক নাট্য পত্রিকা চালু করব, যেখানে আমি আমার কার্যকালে 3টা পত্রিকা 3বার আমি সেটা পাবলিশ করতে পারবো, যেহেতু 3 মাস অন্তর অন্তর। তো সেখান থেকে বেস্ট যে লেখক হবে তাকে শ্রেষ্ঠ নাট্য রচয়িতা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এই যে আগে বলছিলাম যে আমার নাট্যোৎসব হবে জাহাঙ্গীরনগর, তো সেইখানে যারা এই হলগুলাতে ডিরেকশন দিবে, সেইখান থেকে যারা বেস্ট ডিরেক্টর হবে তাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দেওয়া হবে। যারা বেস্ট অ্যাক্টর হবে যিনি, তাকে বেস্ট অভিনয় নাট্যাভিনেতা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি কিছু আন্তর্জাতিক নাট্য ইভেন্টে আমার দল নিয়ে অংশগ্রহণ করার ট্রাই করব। আর আমার জাহাঙ্গীরনগরের মাটিতেও বাংলাদেশের বিভিন্ন নাট্যদল, বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির নাট্যদল নিয়ে একটা জাতীয় নাট্যোৎসব করব। এর বাইরে আমাদের সেলিম আল দিন মুক্তমঞ্চ যেটা আছে সেটাকে সংস্কার করব। আর হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরে একটি
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত থিয়েটার কমপ্লেক্স নাই, এবং সেটার বর্তমানে এই জিনিসটা খুবই সমসাময়িক এবং প্রশ্নের দাবিদার। কেন নেই? কারণ হচ্ছে 1986 সাল থেকে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের হাত ধরে এই জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্ব ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পারি বিভিন্ন নাট্য সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন এই জাহাঙ্গীরনগরে বিদ্যমান, কিন্তু আমরা একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত থিয়েটার কমপ্লেক্সের অভাব বোধ করতে পারছি, যার দরুন আমাদের নাটকটা হচ্ছে এটা, কিন্তু আমরা প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছি না। যদি এই থিয়েটার কমপ্লেক্সটা আমরা মানে নির্মাণ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি এবং তা নির্মাণ করতে পারি, তাহলে আমার মনে করি আমাদের নাট্যাঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন অনেক লাভবান হবে এবং তাদের কাজটা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। যদি বলি নাটকের যে গল্পগুলো হবে, যে স্ক্রিপ্ট হবে, এটা আসলে কোন মূল্যবোধের ভিত্তিতে হবে? সর্বজন স্বীকৃত, নান্দনিক এবং যেটা মানুষের নৈতিক মূল্যবোধের পরিপন্থী হবে না এমন লেখাটাই আসলে কাম্য। এখানে আসলে কাউকে টুটি চেপে ধরে এটা লিখতে হবে ওটা লিখতে হবে এতে কোনো বাধা দেওয়ার এখতিয়ার আমরা রাখি না, কারণ লেখাটা হচ্ছে মুক্ত চিন্তা, সবাই সবার মতো করে লেখার অধিকার রাখে। আর জাহাঙ্গীরনগরের আলাদা স্বকীয়তা রয়েছে, নিজস্ব নান্দনিকতা রয়েছে, কালচারাল একটা বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা লেখককে লেখা আহ্বান করব। অবশ্যই সেখানে এমন কিছু তো আশা করা যায় না যেটা আসলে আমাদের বাংলাদেশ পরিপন্থী, এখানে এমন কিছু আশা করা যায় না যেটা সামাজিকতার পরিপন্থী। তো এই লেখাগুলা বাদ দিয়ে, মানে দৃষ্টিকটু লেখাগুলা বাদ দিয়ে বাদবাকি সব লেখাই ওয়েলকাম, এবং যেটা সমাজের জন্য পরিবর্তন আনবে, দেশের জন্য পরিবর্তন আনবে, সর্বজনের জন্য পরিবর্তন আনবে, নান্দনিকতা থাকবে, সৃষ্টিশীলতা থাকবে, সেরকম সকল লেখাকেই ওয়েলকাম। আপনি যেমনটি বলছিলেন যে নান্দনিকতা থাকবে এবং যদি বলি সামাজিকতা থাকবে এবং যেটি দৃষ্টিকটু নয়, কিন্তু আমরা যেমনটি জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মাল্টি কালচার জায়গা বিলং করে। সেই জায়গা থেকে যারা সংস্কৃতি বিলং করে তারা তো অনেক কিছুই মনে করে যে এটা আসলে অসামাজিক না, তো তাদেরকে আপনি কীভাবে ম্যাচ করবেন? এখনও এমন কিছু আমি দেখিনি যেটা মনে হয় যে আমরা এটাকে বলবো এটা সামাজিক না বা এটা অসামাজিক। আমার কাছে জাহাঙ্গীরনগরের সব কিছুই এখনও পর্যন্ত খুবই সুষ্ঠু এবং স্বাভাবিক মনে হচ্ছে। মানে এক দুইটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এর বাইরে সবই স্বাভাবিক। এটা এমন কোনো আহামরি কোনো ইস্যুজ না যেটা আসলে তুলে আনা যাবে না বা করা যাবে না। জাতীয় রাজনীতিতে আপনার মানে আসবার কোনো ইচ্ছা আছে কিনা? আসলে সেটা অনেক দীর্ঘমেয়াদী একটা চিন্তাধারা। এই মুহূর্তে তো এত বড় মানে পরিকল্পনা বা ইচ্ছা নাই, কিন্তু ইন ফিউচার আমি সেভাবে নিজেকে গঠন করব যাতে আমার কাজ, আমার চিন্তা চেতনা, আমার মনন দ্বারা মানুষ প্রভাবিত হয় এবং আমি আমার এলাকা মানে মৌলভীবাজার 2 আসন সেই কুলাউড়া অঞ্চলটাকে নিয়ে ভাববো। আমি এখনও কাজ করি আমার অঞ্চলে, আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সেই আমি 2018 সাল থেকে অ্যাক্টিভ আমার এলাকায়, এবং সেইখানে যথেষ্ট মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করেছি, এবং এখন সেটাকে আরও বোল্ডভাবে চিন্তা করবো যাতে আরও বড় কিছু করা যায় কিনা, এলাকা নিয়ে ভাবা যায় কিনা। তো আমার সেই কাজের ধারাবাহিকতায় যখন আমি এগিয়ে যাব, একটা সময় মানুষই আমাকে বলবে আপনি আসেন। আপনার জাতীয় নির্বাচন করার ইচ্ছা আছে? সেই জায়গা থেকে অবশ্যই ইচ্ছা আছে, তবে এটা ইন ফিউচার, আপাতত না। মানে সামনের যে জাতীয় ইলেকশন সেইখানে তো অবশ্যই না, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা সময়। আপনার বিপরীত যারা ভোট দিয়েছে সব ভোট একসাথে করলে আপনার থেকে অবশ্যই বেশি, তো তাদের তো একটা মতবাদ রয়েছে, তারা একটা চিন্তা নিয়ে তারা অন্য কাউকে ভোট দিয়েছে, তো সেই চিন্তাগুলো আপনি কিভাবে আসলে অ্যাডজাস্ট করবেন? গণতন্ত্র সেটাই, যে তোমাকে মানে ভোট দিল আর যে তোমাকে ভোট দিল না, সবারই ইচ্ছার প্রতিফলন তোমাকে ঘটাতে হবে। কারণ তুমি এমন একটা প্লেসে আসছো, এমন একটা আসনে আসছো যেখানে তোমার যারা পরিপন্থী না তাদেরও ইচ্ছার প্রতিফলন তোমার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। সেই জায়গা থেকে এই বিশাল একটা ম্যান্ডেট, প্রায় 8,000 ভোট কাস্ট হলেও আমার দিকে 2,000 ভোট আসছে, বাকি 6,000 ভোট কিন্তু আমি পাইনি। আর ইভেন যারা ভোট দেয়নি তারাও কিন্তু আমার নেতৃত্বের আওতাধীন। আমি চাইবো সবারই ইচ্ছার প্রতিফলন, সবারই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমার কাজের মাধ্যমে, যাতে সবাই তার ন্যায্য অধিকারটা এই ক্যাম্পাসে বুঝে নিতে পারে আমার মাধ্যমে। আমি সেই চেষ্টা চালিয়ে যাব। আমরা দেখি যে আপনাদের উপর একটা অভিযোগ করা হয় যে জাহাঙ্গীরনগরে মাদকের 6 লাভ। তো সেক্ষেত্রে আমরা যেমনটি জানি যে যারা সংস্কৃতি মনে হয় তারা হয়তো বা এদিকে বেশি ঝুঁকে পড়েন, তো তাদেরকে আসলে নিয়ে যখন আপনি কাজ করবেন এটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলে আপনি মনে করেন?
এই কথাটা একদমই ভুল না। সেটা যদি আমি বলি ভুল, সেটা তাহলে আমাকেই ভুল ভাবতে হবে। সেটা সত্য, কিঞ্চিত হলেও সত্য, সামান্য হলেও সত্য, ঘটনা সত্য। কিন্তু এখনো কথা হচ্ছে এই যে একটা ত্রুটি, এই ত্রুটিটার ভেতরে যদি আমি চিন্তা করি তাহলে এখানে আসলে দুষ্টাকার, আগে ফাইন্ড আউট করতে হবে দুষ্টাকার। এই যে মাদক, এই যে বিশেষ করে আপনি কালচারাল মানুষদের বললেন যে তারা একটু মাদক সেবন করে, তো সেই জায়গা থেকে আমি এইখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করতে চাই। যখন তারা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ভর্তি করে, বিশ্বের অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, দেশের নাম করা স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা অবশ্যই ডুপ টেস্টটা করে ভর্তি করানো উচিত। কারণ যখন একজন নেশাগ্রস্ত স্টুডেন্ট এই ক্যাম্পাসে আসবে, তার ছত্রছায়ায় আরও 1-2 জন বৃদ্ধি পাবে। মানুষ নিষিদ্ধ কাজে আগ্রহী, ভালো কাজে ইনফ্লুয়েন্স কম হয়, নিষিদ্ধ কাজে বেশি হয়। সো মাদক একটা এরকমই জিনিস, তো মানুষ দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স হয়েই যায়। তো সেই জায়গা থেকে যদি ডুপ টেস্ট করা হয় তাহলে আশা করি এই মাদকটা নিয়ন্ত্রণে চলে আসার, এক ব্যাচে তো হবে না, সময় লাগবে, 3-4 ব্যাচ, মানে মাদকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এবং বর্তমানে যারা এরকম যেহেতু তারা বিষয়ে চলেই আসছে এই সব মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমি মনে করি যে কাউন্সিলিংয়ের আওতাধীন নিয়ে আসা, এবং সব কিছুই সম্ভব, মানুষ সবই পারে। যারা মাদক গ্রহণ করে তারাও চায় যে মাদক থেকে বেরিয়ে আসতে, কিন্তু পরিস্থিতির শিকার তারা পারে না। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় যদি একটু সদয় হয়, একটা কাউন্সিলিংয়ের সিস্টেম করে এবং তাদেরকে সুষ্ঠু একটা পরিবেশ দেওয়া হয়, তাহলে এই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। এবং যারা মাদক সাপ্লাই করে, সেই জায়গাটাকে আঘাত হানতে হবে। কোন কোন জায়গায় আসলে মাদক সাপ্লাই হচ্ছে, তারা কোথা থেকে পাচ্ছে। যখন এই রাস্তাটা সংকট হয়ে যাবে, তখন এমনিতেই মাদক অফ। আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে আসলে আপনি যে ইশতেহার দিয়েছেন এবং যে প্ল্যান করেছেন, এটি কতটুকু বাস্তবায়ন সম্ভব? আমার যে ইশতেহার দিয়েছি সেটা খুব বুঝে শুনে পরিকল্পনা মাফিক আমি দিয়েছি। যতটুকু আমার পক্ষে করা সম্ভব তা ভেবেই দিয়েছি, এবং আমি মনে করি আমার ইশতেহারের পুরোটাই প্রতিফলন ঘটাতে পারবো আমার কাজের মাধ্যমে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত থিয়েটার কমপ্লেক্স। এটা আমার ইশতেহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় ইশতেহার আমার এটার জন্য আমি আমার প্যানেলকে নিয়ে, আমার পুরো জাকসুকে নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলবো, তাদেরকে প্রেশার দেওয়া বলেন, যাই বলেন, আমি সর্বোচ্চ ট্রাই করবো এটা করা। এটা যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে জাহাঙ্গীরনগরের সংস্কৃতিটাই অনেক দূরে এগিয়ে যাবে। আর এর বাইরে যে আরও 4টা ইশতেহার আছে, সেগুলা আমি ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ের ভেতরেই করে ফেলবো ইনশাল্লাহ। আপনাকে মিরু নিউজে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম তিনি যেমনটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তিনি আধুনিক যে নাটক, সেই নাটকের মধ্য দিয়ে তাদের যে স্বকীয়তা, সেই স্বকীয়তা তিনি তুলে ধরতে চান। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।